শুভ সকাল দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের প্রতিদিনের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি এবং তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো একজন বিশেষজ্ঞ প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে। আজকে আমার হাতে এই মুহূর্তে যেই সংবাদ পত্রিকাটি এসে পৌঁছেছে তা হচ্ছে সময়ের আলো। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি 2025। সময়ের আলোতে বড় করে আমি যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি দর্শক, তা হচ্ছে রাত দিন ঘরে বাইরে ভয়, দেশব্যাপী কম্বাইন্ড পেট্রোলিং শুরু, খুন ছিনতাই ডাকাতি ধর্ষণের মতো গুরুতর অপরাধ হচ্ছে হরহামেশা, দিনে রাতে প্রকাশ্যে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। আমাদের ব্যর্থতা আছে, এটি অস্বীকার করার কোনো কারণ নেই, তবে উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টাও আছে। ডক্টর আসিফ নজরুলের মন্তব্য এবং একটি ছবিও রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রাকারীদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। দর্শক, আমরা যেমনটি জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু গতকাল আন্দোলন হয়েছিল এবং তারা পুলিশি বাধার সম্মুখীন হয় এবং এ বিষয়ে শিরোনাম করছে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যেটি গতকাল তিনি মন্তব্য করেছেন। এবং পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক, গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত। এবং তার পাশে রয়েছে 28 ফেব্রুয়ারি আসছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন, নতুন বাংলাদেশ সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। এর নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সাভারে সেনাপ্রধান বলেছেন। এবং পাশে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, গুলি, তরুণের মৃত্যু, কক্সবাজার বিমান ঘাঁটি। এবং এই ব্যাপারে যদি একটু ভেতরের দিকে লক্ষ্য করি, ঘটনা হচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘাঁটিতে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিহাব কবির নামে এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও 10 জন গুলিবিদ্ধ, আহত হয়েছেন কমপক্ষে আরও 20 জন। সোমবার দুপুর 12টার দিকে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বিমান বাহিনীর সংলগ্ন সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে। এছাড়া একটি দুঃখজনক সংবাদ রয়েছে, সেটি হচ্ছে আগুনে পুড়ে ছাই সাজেক 30 রিসোর্ট এবং 10 দোকান সহ শত স্থাপনা ভস্মীভূত, শত কোটি টাকার সম্পত্তির ক্ষতি। এবং এ ব্যাপারে কিন্তু একটি ছবিও আছে দর্শক। মেঘ পাহাড়ের মিতালি রাজ্য সাজেক ভ্যালি সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় সব। এর পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য সংবাদ, আজও অধরা ষড়যন্ত্রকারীরা, পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের এবং নেপথ্যে খলনায়কদের তালিকা করছে কমিশন, প্রকৃত সত্য ঘটনা জনসম্মুখে আনার দাবি। সময়ের আলোতে মোটামুটি বলতে গেলে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। তবে দর্শক, প্রতিদিন আমাদের সঙ্গে কোনো না কোনো একজন বিশেষজ্ঞ যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে, যেমনটি বলছিলাম। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং হেড জনাব রফিকুল ইসলাম রলি আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমি স্বাগত জানাবো জনাব রফিকুল ইসলাম রলিকে। আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন জনাব রলি? জি, আমি শুনতে পাচ্ছি। জি, এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আজকে আপনার কাছে কি কি খবরাখবর রয়েছে, আমরা কি বিষয়ে দর্শকদের জানাতে পারি, দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই আপনার হাতে হয়তো নিশ্চয় কোনো জাতীয় দৈনিক রয়েছে, ওইখান থেকে বেশ কয়েকটা সংবাদ শিরোনাম আপনি দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন। এর মাঝে আরো কয়েকটা বিষয় আপনি নিশ্চয় জানেন। মানে নতুন রাজনৈতিক দল, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে আমরা যেটা জানতাম, মানে ছাত্র জনতার যে আন্দোলনে আমাদের যে সফলতা এসেছে,
তাদের থেকে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা আলাদা একটা দল গঠনের কথা ছিল অনেক আগে থেকেই। সেটি হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো, যদিও সেটা সম্ভবত ডেট বলা হচ্ছে আগামী শুক্রবার, যেটা 28 ফেব্রুয়ারি। ওইদিকে আমরা অনেকেই খেয়াল রাখছি। যদিও একটা বিষয় আলোচনা আসা উচিত, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে এক ধরনের কোন্দল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নেতৃত্বস্থানীয় জায়গা কারা আসবে, কারা কাজ করবে, কারা দায়িত্ব নিবে, এইসব ক্ষেত্রে অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি আর কি। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যারা ছাত্র নেতৃত্বে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি। গতকালও আপনি নিশ্চয় জানেন একটা সংবাদ সম্মেলন ছিল তাদের, ওইখানে অনেকে উপস্থিত ছিলেন, আবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা ছিলেন তাদের মধ্যে আপনি জানেন অনেকে বলে নাসির উদ্দিন, ছাত্র জনতার আন্দোলনের অন্যতম কৌশলী ছিলেন, উনি গতকাল সংবাদ সম্মেলনে আসেননি। এটি অনেকের কাছে প্রশ্ন হয়ে আসছে আর কি, কেন আসলেন না, কি কারণ। সেটা আমরা যদিও নাসির উদ্দিনের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, তাকে আমরাও মানে কোনোভাবে সংযোগ করতে পারিনি আর কি। তবে যাই হোক, তবে আমরা বলবো নতুন ছাত্র নেতৃত্ব এটা ভালো একটা দিক। আমরা যে জুলাই গণঅভ্যুত্থান যে স্পিড নিয়ে এই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে ধরে রাখার জন্য আমরা বলবো ছাত্রদের যে নতুন সংগঠন সেটা অবশ্যই জাতির জন্য, দেশের জন্য ভালো কাজ করবে। আবার আরেকটি বিষয়ে আমি, আপনি নিশ্চয় জানেন, পিলখানা ট্রাজেডির আজ 17 বছর, 17 বছর, 17 বছরে পা রাখলো। জি, ওইটা একটু বড় একটা ইস্যু। সেটা নিয়েও আজকে বিশেষ করে রাওয়া ক্লাব, আর্ম ফোর্স মেডিকেল, আর্ম ফোর্স যাদের সংগঠন, ওরা এটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। এছাড়াও অনেক সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এই নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছে আর কি। সবারই দাবি হচ্ছে পিলখানা ট্রাজেডির সুষ্ঠু তদন্ত করে আবারও প্রয়োজনে পূর্ণ তদন্ত সাপেক্ষে আরেকটি মানে রায় হয় কিনা। পাশাপাশি হচ্ছে যারা এই ট্রাজেডির মূল হোতা বা যারা এই মানে হত্যার পিছনে যারা জড়িত ছিল তাদেরকে যেন মানে আইনের আওতায় আনা হয়, এটা একটি বিষয়। আরেকটা বিষয়, এটা আমি অবশ্য দুঃখজনক বলবো, আপনি হয়তো চোখে পড়েছে কিনা আপনার, ইন্টার্ন চিকিৎসক যারা আর কি, বিশেষ করে আমাদের যারা সেবা, হাসপাতাল যারা আমরা সেবা গ্রহীতা, ইন্টার্ন চিকিৎসকদের মানে কর্মবিরতি চলছে। গতকাল তাদের প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন চলছে। এটা আমি মনে করি কোনোভাবেই এই মুহূর্তে এটা মানে কাম্য নয়, কাম্য নয়। এটা অবশ্যটা আমি মনে করবো সরকারকে সর্বোচ্চ দৃষ্টি দিয়ে এই দিকটা দেখা উচিত। এই জন্য, কারণ আমরা যারা খেটে খাওয়া মানুষ, বা যদিও আপনারা নিশ্চয় জানেন আমাদের প্রায় 80% মানুষ কিন্তু আমরা এখনো দরিদ্র সীমার কাছাকাছি বা দরিদ্রতা তার আগে পড়ে। আমাদের সবারই হচ্ছে একমাত্র যাওয়ার জায়গা কিন্তু হচ্ছে সরকারি হাসপাতালগুলো, সেখানে গিয়ে আমরা চিকিৎসা যখন নিচ্ছি। কিন্তু যখন ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন চলছে, তারা আন্দোলন তো সেই সেবা থেকে ব্যাহত হচ্ছে বা সেই সেবা আমরা পাচ্ছি না। যদিও আমরা ইন্টার্ন চিকিৎসকের কথা বলতে জানতে পারছি, যাদের যে দাবি দেওয়া অনেক ক্ষেত্রে তাদের থেকে বলা হচ্ছে দাবি দেওয়া গুলো খুব যৌক্তিক এবং সেটা বাস্তবায়নযোগ্য। তারপরে আমি বলবো যে সরকারের ঊর্ধ্বতন মহল বা রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থা যারা আছেন তাদেরকে এই বিষয়টা ভেবে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, এই জন্য যে যেখানে সেবা ব্যাহত হচ্ছে। অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করা উচিত এই মুহূর্তে। এবং যাওয়ার আগে আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, নগর জুড়ে যে ভয় জেঁকে বসেছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে, আমরা সবাই যে ভয়ে আছি, গতকাল পৃথক পৃথক মন্তব্য করেছেন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তো সে ব্যাপারে আপনি কি বলবেন? এটা একটি বিষয় আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত। মানে আপনি জানেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে 5 আগস্ট 2024 থেকে প্রায় 8 আগস্ট আমাদের 3 দিন কোনো সরকার ছিল না, আপনি নিশ্চয় জানেন। মানে সরকার বলতে বোঝাচ্ছি আমাদের কোনো অভিভাবক ছিল না, কেউ ছিল না। তখন যদি আমরা দেখি, তখন কিন্তু আমরা ছাত্র জনতা, সাধারণ মানুষ, আমরা কিন্তু একসাথে থেকেই আমরা সবাই পাড়া মহল্লে আমরা পাহারা দিয়েছি, আমরা সমাধান করতে চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে এখন আমরা সেই জায়গা থেকে সরে আসছি। এটা একটা কারণ হতে পারে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তো আমরা সবাই বলছি তাদের কেন একটা মানে
গাফিলতি অবশ্যই বলবো, কারণ তারা আমার কাছে মনে হচ্ছে তারা মানে উদ্যোগ নিচ্ছে না বলবো এই অর্থে, তারা যখন যে কাজটা করা দরকার সেই কাজটা করার ক্ষেত্রে দুইবার চিন্তা করছে, মানে এটা করব কি করব না, এটা হয়তো সময় অন্য ক্ষেপণ সময় করছে, করতে যেটা আসলে করা উচিত হচ্ছে না এই মুহূর্তে। তবে এটা আপনি নিশ্চয় জানেন, এটা আমাদের প্রধান উপদেষ্টা এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো অলরেডি বলে দিয়েছেন কোনো ছাড় দেওয়া হবে না, সর্বোচ্চ জায়গা থেকে মানে কাজ করছে। পাশাপাশি হচ্ছে রাজনৈতিক দলগুলোও এটা নিয়ে খুব তৎপর আমি দেখলাম, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয়বাদী দল, আমাদের বিএনপি, সকল দল একসাথে তারা চাচ্ছে আইন শৃঙ্খলাকে ভালো অবস্থায় রাখার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আইন শৃঙ্খলা অবনতি ঘটলে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটা বিঘ্ন ঘটতে পারে। এই সুযোগ হয়তো অনেকে যেটা বলতে পারে, মানে যারা মানে ফেসিস্ট সরকার যাদেরকে আমরা বলছি, তাদের যে সুযোগ সন্ধানী নেওয়ার এই সুযোগে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে বলে অনেকে আশঙ্কা করছে। তো আমি মনে করবো আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এটা আমাদের উপদেষ্টা পরিষদ থেকে বারবার বলছে কিছুটা মানে অবনতি হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো মানে আমাদের সকলকেই মানে যার যার অবস্থান থেকে আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়ে কাজ করা। আমি বলবো হচ্ছে আমরা যে 5 আগস্টের পরে আমাদের সাধারণ জনগণ আমরা যে উদ্যোগে যেভাবে কাজ করেছিলাম, এলাকা এলাকা পাহাড়ে দিয়ে, পাড়া মহল্লায় পাহাড়ে দিয়ে আমরা ওই সবাই সবার অবস্থান থেকে সেই জায়গায় একটু দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে অবশ্যই, হয়তো আমরা অবশ্যই। হয়তো খুব ভালোর দিকে যেতে পারি আর কি। জি, জনাব রফিকুল ইসলাম রলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকাল সকাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব। ধন্যবাদ। দেশ রূপান্তরে আমার সর্বপ্রথম যেই সংবাদ শিরোনামটি চোখে পড়ছে, ভয় জেঁকে বসেছে নগর জুড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দিনভর বিক্ষোভ, পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি উপদেষ্টার। এবং সংক্রান্ত একটি ছবি, ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়মুখী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে বাধার সম্মুখীন হয় পুলিশের। এবং পাশেই রয়েছে নির্বাচিত সরকার আসা পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে সেনাপ্রধানের মন্তব্য। পাশে রয়েছে অযৌক্তিক প্রকল্পে অপচয় 14 থেকে 24 বিলিয়ন ডলার, সংকট থেকে উত্তরণে টাস্ক ফোর্সের প্রতিবেদন। এবং নিচের দিকে লক্ষ্য করলে একটি উল্লেখযোগ্য সংবাদ, যেটি প্রত্যেকটা পত্রিকাতে এসেছে, নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার। এবং পাশাপাশি রয়েছে এবার উদ্ঘাটন হবে কি ঘটনার পেছনে ঘটনা। এবং শিরোনামটি হয়েছে পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত। 16 বছরেও হয়নি হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, বিস্ফোরক মামলার বিচারও দ্রুত শেষের ইঙ্গিত নেই। এবং নিচের দিকে লক্ষ্য করলে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটির কাছে হামলা, গুলি, তরুণের মৃত্যু, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ফাঁকা গুলি ছোড়া হয়েছে যা প্রাণঘাতী নয়, আইএসপিআর এর মন্তব্য। পাশে রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছে আগস্টে। আমরা জানি যে দর্শক, আবরার হত্যা মামলার যে প্রধান আসামি জেমি, সে কিন্তু কারাগার থেকে পালিয়েছে এবং হাইকোর্টের রায় যে কোনো দিন হতে পারে। পাশাপাশি রয়েছে সরকারি হাসপাতালে বেশি যান বরিশালের মানুষ, স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ক জনমত জরিপের তথ্য, এবছরে সরকারি হাসপাতালে যায়নি 38% এবং বেসরকারি হাসপাতালে 39% মানুষ। এই ছিল দেশ রূপান্তরের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তরেও একটি একই রকম ছবি উঠে এসেছে, পদযাত্রায় পুলিশি বাধার। এবং পাশে রয়েছে জনগণের নিরাপত্তা কোথায়, চারিদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। বলা হচ্ছে অপরাধীরা ফ্যাসিস্টের দোসর, কিন্তু গ্রেপ্তার না হয় জনমনে বিস্তর প্রশ্ন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ফের আলটিমেটাম, আজ মশাল মিছিল। এবং পাশেই রয়েছে জেল থেকে পালালো আবরার হত্যার ফাঁসির আসামি, রাতে বুয়েটে বিক্ষোভ। এবং ডান দিকে উল্লেখযোগ্য সংবাদ বক্স করে দেওয়া হয়েছে, সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র, আজ শহীদ সেনা দিবস। পিলখানা ট্র্যাজেডি তদন্ত কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ, হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছে বিদেশি চক্র। 2005 থেকে শুরু করে নীল নকশা তৈরির কাজ, নেপথ্যে 3টি স্পর্শকাতর ঘটনা।
এবং নিচের দিকে একটি ছবি দেখতে পাচ্ছি, খুলনা সার্কিট হাউস মাঠে সোমবার মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেছেন, অযাচিত তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায়। মহানগর বিএনপির সভাপতি মনা এবং সম্পাদক তুহিন নির্বাচিত। পাশে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, এবং পাশে রয়েছে সুতা ডাম্পিং করছে ভারত, হুমকিতে দেশীয় শিল্প। বিটিএম এর সংবাদ সম্মেলন, গোডাউনে অবিকৃত অবস্থায় পড়ে আছে 8 থেকে 10 হাজার কোটি টাকার সুতা। এবং পাশে রয়েছে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম যুগান্তর থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে একই বিষয়ে সংবাদ শিরোনাম করেছে, যা প্রত্যেকটি পত্রিকায় উঠে এসেছে আজকে। কম্বাইন্ড পেট্রোলিং শুরু, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আর্মি, নেভি, বিজিবির সমন্বয়ে টহল। কোর কমিটির বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বাড়ানো হবে গোয়েন্দা কার্যক্রম। পরিস্থিতি সন্তোষজনক, তবে উন্নতির সুযোগ রয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং পাশে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তফসিল অক্টোবরে। এবং তার পাশে রয়েছে 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সংবাদের সামনে শপথ, সংসদের সামনে শপথ। পাশেই একটি ছবি দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের বিদায়ী টানা 2 হারে 5 উইকেটে জয়ে সেমিতে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড। বাংলাদেশ বিদায় নিয়েছে গতকালকেই কিন্তু ট্রফি থেকে। পাশেই রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, গণ অবস্থান কর্মসূচি স্থগিত। এবং পাশেই রয়েছে বিদেশি ঋণ শোধে ডলারের যোগান পাওয়া কঠিন হতে পারে, সংকট মোকাবেলায় আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এবং এদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় সেটা তাদেরও ঠিক করা দরকার, সাংবাদিকদের বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আরেকটি সংবাদ, যেটি একটু আগেই আমরা আলোচনা করছিলাম, এখনো অধরা ষড়যন্ত্রকারীরা, পিলখানা হত্যাকাণ্ডে 16 বছর আজ পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। অস্ত্র হাতে বিডিআর জওয়ানের তৎকালীন একটি ছবি, আন্দোলনে পিলখানা ট্র্যাজেডির সময়ের একটি ছবি কিন্তু এখানে ইনবক্সে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ সংবাদ শিরোনাম রয়েছে, বনশ্রীতে ডাকাতের তাণ্ডব, ব্যবসায়ীকে গুলি করে 160 ভরি স্বর্ণ লুট, নিরাপত্তা কর্মী আটক। দর্শক, আমার হাতে থাকা সংবাদ পত্রিকাগুলো থেকে এই ছিল প্রধান উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। দর্শক, আজকের মতো এখানেই শেষ করব এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই অনুষ্ঠানে একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।